সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার বিকেল 5:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে একথা জানান তিনি। বিবৃতিতে গণ অভ্যুত্থান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সব ধরনের উস্কানিতে শান্ত থাকার অনুরোধও করেন উপদেষ্টা। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতেও সবার সহযোগিতা চান জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে অস্থিরতার প্রেক্ষিতে মাহফুজ আলমের এই বক্তব্য আসে। চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে চলমান অস্থিরতা সৃষ্টিতে দেশি বিদেশি শক্তির ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সম্প্রতি নিষিদ্ধ হওয়া দলও জড়িত থাকতে পারে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো উদ্ধার করা না গেলে জনগণের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। অস্ত্র উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি। এছাড়া মামলার নামে নিরপরাধ কাউকে যাতে হয়রানি করা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে দিল্লির বিবৃতি ভিত্তিহীন বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন বিবৃতি সত্যকে বিকৃত করার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার পরিপন্থী। এর আগে ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, চিন্ময়কে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচে তারা উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিবৃতিতে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় জনগণ ও সরকারের প্রচেষ্টার প্রতিফলন হয়নি। সরকার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের সমান বিবেচনা করে, কিন্তু দিল্লির বিবৃতিতে তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না। চিন্ময়কে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে স্বৈরাচারের দোসররা অস্থিরতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে সিলেটে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা দেশে এখনও ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। গত 2 দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন, ঢাকা শহর সহ বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন। এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লে, একটা পত্রিকা পড়লে আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে। কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। এদিকে বিকেলে রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে গণমাধ্যমের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশও ব্যর্থ হবে। দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত। কিছু সংখ্যক হটকারী, কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন। এই ভয়াবহ আত্মহননের কাছ থেকে সরে আসুন। গণতন্ত্রকামী সবাইকে বিভেদ ভুলে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার তাগিদ দেন বিএনপির মহাসচিব। পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অভ্যুত্থান পরবর্তী সময় থেকে শুরু হওয়া সংঘাত, অস্থিরতা ও আন্দোলনের মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন এবি পার্টি। শান্তি প্রতিষ্ঠায় ছাত্র জনতার আন্দোলনের অংশীজনদের নিয়ে গণ অভ্যুত্থান সনদ তৈরির আহ্বান জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। দলটি বলছে, ডক্টর ইউনূস যে সমর্থন পেয়েছেন বিশ্বে আর কোনো শাসক তা পাননি। তিনি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে তার নোবেল পুরস্কারও প্রশ্নবিদ্ধ হবে। নানা দাবিতে বিভিন্ন সময়ে সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনার পেছনে গোয়েন্দা সংস্থার দুর্বলতা রয়েছে বলেও অভিযোগ এবি পার্টির। আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির অধিকার বিচারের মাধ্যমে ফয়সালা হওয়া উচিত বলেও মন্তব্য দলটির। সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সনদ তৈরি করা দরকার, কারণ এইভাবে আমরা যাতে একে অপরের বিরুদ্ধে না লাগি, সেই সনদের প্রয়োজন এটা লেখা থাকবে যে আমরা কেউ কারো বিরুদ্ধে মারামারিতে লিপ্ত হব না। সেই সনদে লেখা থাকবে আমরা যচ্ছেতায় কারো বিরুদ্ধে মামলা করব না। আমরা দেখেছি নিজের দলের লোকের বিরুদ্ধে মামলা করেছেন কোথাও কোথাও। র‍্যাব ১০-এর কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের নির্দেশে হয়েছে গুম বাণিজ্য। ২০১৮ সালে চরম নির্যাতন চালিয়ে বিরোধী মতকে দমন করেছেন তিনি। গুম বিরোধী আইন করে পুলিশের এই সাবেক কর্মকর্তার সর্বোচ্চ শাস্তি চান ভুক্তভোগীরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। ২০১৮ আগস্ট ও অক্টোবরে ২ দফা বিএনপি নেতা রাজন ব্যাপারীকে গুম করে র‍্যাব। তার অপরাধ ছিল রাজবন্দির জবানবন্দি নামে একটি বই লেখা ও অনলাইনে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা। রাজন জানান, র‍্যাব ১০-এর কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের সরাসরি নির্দেশে চলে অমানবিক নির্যাতন। তার বিরুদ্ধে করা হয় ৮টি মামলা। মহাসচিব স্যারের সাথে আমরা এতদিন আমার কি সম্পর্ক, কেন তারেক রহমানের সাথে সম্পর্ক, কেন খালেদা জিয়াকে নিয়ে কথা বলছি, কেন আমরা এই বই লিখছি, এই বই লেখার উদ্দেশ্য কি, মানে মূলত বাক স্বাধীনতাটা, এই বাক স্বাধীনতার জন্য গুম হয়েছি। ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ও বিএনপি নেতা হুমায়ুন কবিরকে ১৪৪ দিন আটকে রাখে র‍্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী। কবিরের বিরুদ্ধেও অভিযোগ ছিল ফেসবুকে হাসিনার সমালোচনা করা। যে তোর গায়ে এসব ঘা হয়েছে কিসের জন্য, ব্যথা কিসের জন্য, বলবে যে তোকে ধরার সময় জাপটাজাপটি হয়েছে, এই জন্য পড়ে গিয়ে ব্যথা পেয়েছ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করায় ব্যবসায়ী ওয়াসিম ইফতেখারুলের বিরুদ্ধেও মামলা হয় 2018-তে। এর পেছনেও ছিল মহিউদ্দিন ফারুকী। এই যে কদিন আমরা ছিলাম হাত পিছনে মাথা খাওয়ার সময় এক হাত খুলে দিত, বাথরুমে গেলে এক হাত খুলে দিত, চোখ খুলে দিত, অর্ধেক খোলা যাবে না, খুলে টেসা করবে। র‍্যাবের এই সাবেক কর্মকর্তার নির্দেশেই গুমের শিকার এমন 10 ব্যক্তির বক্তব্যে উঠে আসে নির্যাতনের ইতিহাস। তাদের দাবি, গুম কমিশন গঠন হলেও এর শাস্তির বিধান এখনো হয়নি। এখন পর্যন্ত গুমের শাস্তি কি হবে আমরা এটা জানি না। আমরা এই আইনের সুস্পষ্ট বিধান চাই। গুমের অবশ্যই সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। র‍্যাব কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী এখন কারাগারে। তাই দ্রুত আইন করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি গুমের শিকার ভুক্তভোগীদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংসদে উচ্চকক্ষ এবং উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির চেয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে বিএনপি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করারও প্রস্তাবনা ছিল দলটির। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে লিখিত প্রস্তাবটি জমা দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার নিয়ে দলের প্রস্তাব জমা দিতে বুধবার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের কাছে দলের লিখিত প্রস্তাব জমা দেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দিয়েছে তার দল। পঞ্চদশ সংশোধনী বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ সহ অনেকগুলো বিধানের প্রস্তাব রাখা হয়েছে। সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি আমরা ব্যাপক ভিত্তিক, যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনসগুলো সরকারের কাছে প্রদান করবেন
এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন। এদিকে সংবিধান সংস্কার কমিশন জানিয়েছে এ পর্যন্ত তাদের ওয়েবসাইটে ৪৭,০০০ মানুষ বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেয়া হয়েছে। এটা লিখিত প্রস্তাব, নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়িনি, ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি। এছাড়া ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ, ১০ জন তরুণ চিন্তাবিদের সাথে মতবিনিময় করেছে কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন সবার মতামত যাচাই বাছাই ও বিশ্লেষণ করছে কমিশন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলাতন্ত্র পাল্টাতে আবার তাদেরই অনুগতদের প্রশাসনে বসানো হচ্ছে, এই অভিযোগ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদের। সঠিকভাবে রাষ্ট্র চালাতে নতুনদের ওপর কড়া নজরের পরামর্শ তার। মঙ্গলবার সকালে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আর একই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, তারা এমনভাবে কাজ করতে চান যেন শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আয়োজিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্রতিনিধিরা নির্বাচন ও সংস্কার বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরে। দলগুলোতে গণতন্ত্র চর্চা শুরু করে এ সময় টেকসই সংস্কার বিষয়েও জোর দেয় শিক্ষার্থীরা। কোনো শক্তি যাতে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। সংস্কার না করে যদি আপনারা নির্বাচনের দিকে আগাইতে চান, সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ দিব যে আপনাদের নির্বাচন কমিশন আমরা কিন্তু ভেঙে দিব। সচিবগুলো এখনো রয়ে গেছে, যত প্রকারে যে প্রশাসনে যে কাজ করছে না, এগুলো আমরা সমস্যা দেখতেছি। নিজের বক্তব্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তোমরা এই প্রত্যয় দেখিয়েছো, আমরাও তোমাদের সাথে আছি, এই অঙ্গীকার আমি আমার পক্ষ থেকে এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে এই অঙ্গীকার করছি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অন্যতম শর্ত, এটা অবশ্যই পূরণ করতে হবে। তবে আরও অনেক গণতান্ত্রিক উপাদান আছে, অব্যাহত রাখতে হবে সে বিষয়গুলোর চর্চা। যেমন একটা বলা হচ্ছে সবসময় আগের শাসকের বিউরোক্রেসি, এটা হয়তো কথা হিসেবে ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু আবার পরিবর্তন করতে গিয়ে কিন্তু অন্য জিনিস আসতেছে। যেমন তার আগের গভর্নমেন্টের খুব খাস লোক ছিল, উনি বলছেন আমি বঞ্চিত লাঞ্ছিত হিসেবে এখন আসবো। উনি এসে কি এই গণতান্ত্রিক চেতনাকে ধারণ করছেন, নাকি উনি আবার এসে নতুন বোতলে পুরানো মদটা ঢালছেন? তোফায়েল আহমেদ বলেন, সবার মাঝে ভালো ও মন্দ এ দুটি প্রবণতা আছে, খেয়াল রাখতে হবে মন্দ প্রবণতা যেন কোনোভাবেই শক্তিশালী না হয়ে যায়, তবেই সুন্দর দেশ গড়া সম্ভব। অনেক সত্তা আছে, তার মধ্যে দুটো প্রধান সত্তা আছে, একটা ভালো মানসিক সত্তা আর একটা খারাপ মানসিক সত্তা, দুটোই কিন্তু পাশাপাশি বিরাজ করে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে অস্ত্র পেতে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেনাবাহিনীর মাধ্যমে কেনা হবে এই অস্ত্র, দেয়া হবে 4টি পদের কর্মকর্তাদের। প্রথম পর্যায়ে 579 জনের জন্য চাহিদা দেওয়া হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, টার্গেট করে 1 রাউন্ডের বেশি গুলি ব্যবহার করতে পারবেন না কোনো সদস্য। মাদক বিরোধী অভিযান পরিচালনায় 2011 সাল থেকেই আনুষ্ঠানিকভাবে অস্ত্র পাওয়ার দাবি জানিয়ে আসছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গেল 24 নভেম্বর অধিদপ্তরের অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে অধিদপ্তরের জন্য কেনা হবে 9 মিলিমিটার সেমি অটোমেটিক T54 পিস্তল। মাঠ পর্যায়ে কর্মরত উপপরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক ও উপপরিদর্শক পদের কর্মকর্তারা পাবেন এসব অস্ত্র। নীতিমালায় বলা হয়েছে, অভিযানে আসামি গ্রেপ্তার কিংবা আলামত উদ্ধারের সময় আত্মরক্ষার স্বার্থে ঘটনাস্থলে উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তারা অস্ত্র ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রথমে ফাঁকা গুলি করতে হবে, প্রয়োজনে গায়ে গুলি করলেও 1 রাউন্ডের বেশি নয়। আমরা অস্ত্র ছাড়াই অনেক সময় অবৈধ অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা তাদের মুখোমুখি হই, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। অনেক সময় আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী তারা আহত হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সশস্ত্র করার মাধ্যমে তাদের কাজে আরও গতি বাড়বে বলে বিশ্বাস কর্মকর্তাদের।
অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উদ্বেগের জায়গায় মাদক একটি বড় বিষয় ছিল। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার অভিযান পরিচালনা করার ক্ষেত্রে এই অস্ত্র প্রদানের মাধ্যমে আরও বেশি গাঠনিকভাবে এবং কৌশলগতভাবে নিজেদের অবস্থানকে পুনর্ব্যক্ত করে মাদক বিরোধী অভিযান কঠোর থেকে কঠোরতর করার সুযোগ তৈরি হবে। সেনাবাহিনীর মাধ্যমে এসব অস্ত্র কেনা হবে, সংরক্ষণ করা যাবে নিকটস্থ থানা বা পুলিশ লাইনসে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। চলতি মাসে প্রথম ২৬ দিনেই মারা গেছেন ১৫৬ জন, যা এক মাসে সর্বোচ্চ। মশক নিধনে স্থানীয় সরকারের ব্যর্থতা দেখছেন চিকিৎসকরা। রোগীর জটিলতা ও মৃত্যু এড়াতে উপসর্গ দেখলেই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। মুগদা জেনারেল হাসপাতালের ১১ তলা ডেঙ্গু ওয়ার্ড, সেখানে চিকিৎসা নিচ্ছেন নারায়ণগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী আলামিন। ৯ দিন আগে জ্বর আসে তার, চিকিৎসা নেন স্থানীয় হাসপাতালে। ১ সপ্তাহ চিকিৎসার পরেও অবস্থার অবনতি হওয়ায় রবিবার ভর্তি হন মুগদা হাসপাতালে। স্থানীয় হাসপাতালে যে চিকিৎসা নিতেছে, যে চিকিৎসা বললো যে আপনি অন্তরন্ত পরীক্ষা করে নিন আপনার শারীরিক অবস্থাটা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, জেলা উপজেলা পর্যায়ের রোগীরা ডেঙ্গুর উপসর্গ থাকলেও সঠিক সময়ে চিকিৎসা নেন না, এতে বাড়ে জটিলতা। আমার উপদেশ হলো, প্রথমেই যাদের একদিনের জ্বর হয়েছে দয়া করে তারা হেলথ কমপ্লেক্স পর্যন্ত আসেন, তারা দোকানে গিয়ে চিকিৎসা নিয়েন না। প্রচুর পরিমাণে ফ্লুইড জাতীয় খাবার খান, কিন্তু এমন খাবার খেয়েন না যে খাবারগুলো অ্যাসিডিটি বাড়ায়। নভেম্বর মাসে সাধারণত কমে আসে ডেঙ্গু, ব্যতিক্রম এই বছর। এখনও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না কমায় সিটি কর্পোরেশনের ব্যর্থতা দেখছেন চিকিৎসকরা। জেলা উপজেলায়ও মশা মারার কাজে গতি নেই। সিটি কর্পোরেশনগুলো অ্যাক্টিভ না, আমরা এফোর্ট দিচ্ছি না বলে মশার পরিমাণ কিন্তু আগের মতোই আছে, এবং কোনো কোনো জায়গায় মশার পরিমাণ অনেক বেড়ে গেছে আগের তুলনায়। আমরা যদি মশা মারার দিকে একটু এফোর্ট দিই তাহলে রোগী হয় না। কোনো জায়গায় যাতে আমার বাড়ির আশেপাশে পানি জমতে না পারে সেটা দায়িত্ব আমার নেওয়া। দ্বিতীয় হলো যে সমস্ত টব অথবা টায়ার, ময়লা আবর্জনা যা আছে সেগুলো সরিয়ে দেওয়া। দ্বিতীয় হলো যে এটা মশা যাতে আমাকে না কামড়ায় তার জন্য আমাকে ব্যবস্থা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৭১ জন, আর ১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মারা যায় ১৫৬ জন, যা এক মাসে সর্বোচ্চ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে যে পরিমাণ বৈদেশিক সহায়তা পেত তার ৫ গুণ অর্থ প্রতি বছর পাচার হতো বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের যোগসাজশে পাচারকৃত ১৭ লাখ কোটি টাকা ফিরিয়ে আনা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। তবে সময় সাপেক্ষ হলেও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে তা ফিরিয়ে আনা সম্ভব বলছেন বিশ্লেষকরা। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার আমলে রাজনৈতিক ক্ষমতাশালী আমলা ও ব্যবসায়ীদের জোটবদ্ধ আতাতে অস্বাভাবিক রূপ নেয় অর্থপাচার পরিস্থিতি। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা জিএফআই এর রিপোর্ট অনুযায়ী গত ১৫ বছরের বেশি সময়ে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৭ লাখ কোটি টাকা অর্থ পাচার হয়, যা বাংলাদেশের পাওয়া আন্তর্জাতিক সহায়তার ৫ গুণ। টিআইবি বলছে, অর্থ পাচারের ৭০% কারণই ব্যাংক লুট ও বাণিজ্যে চালান জালিয়াতি, আর ব্যাংকিং খাত থেকে পাচার হয় ১৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক, ডিএফআইইউ, রাজস্ব বোর্ড ও কাস্টমসের মতো সংশ্লিষ্ট সংস্থা সঠিক ভূমিকা পালন করেনি অভিযোগ বিশ্লেষকদের। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক নিজেই কিন্তু বা বিএফআইইউ নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী, সেটা এখন প্রমাণিত হয়েছে। আমরা আগে থেকে সবসময় বলে এসেছি। রিয়েল এস্টেটে বিনিয়োগ করা হয়েছে, কোম্পানির পর কোম্পানি প্রতিষ্ঠা করে একটার মালিকানা আরেকটার মালিকানা আরেকটার করে আলটিমেট বেনিফিশিয়ারি যে, তার সাথে এই পেপার ট্রেলটাকে এস্টাবলিশ করতে হবে। অর্থ ফেরানো সম্ভব হলেও তা বেশ সময় সাপেক্ষ। জরুরি দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি। বিচারে গতি আনতে গঠন করা যেতে পারে প্রসিকিউশন। লিকুইডভাবে রাখা হচ্ছে না, এটাকে বিভিন্ন জায়গায় তখন ইনভেস্ট করা হচ্ছে।
সো ওই ওগুলোকে তখন প্রমাণ যদি করা যায় ওই কোর্টে, তাহলে তারা ওইটাকে সিজ করবে, সিজ করে ওইটাকে লিকুইডেট করার ব্যবস্থা করবে। দুর্নীতি দমন কমিশন, পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ড, বিএফআইইউ, এই ধরনের সংস্থাগুলো এবং অ্যাটর্নি জেনারেল অফিস, এই প্রতিষ্ঠানগুলো যদি তাদের যথাযথ ভূমিকাটা আইনানুগভাবে পালন করে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এমন দুর্নীতির সঙ্গে জড়িতদের অনেকেই দেশে আছেন। নিয়ন্ত্রণ সংস্থাগুলো সতর্ক না হলে এমন অপরাধ থামানো কঠিন বলছেন বিশ্লেষকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দিতে বিকল্প উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এজন্য 3 বছর পর আবারও চালু হলো বাংলাদেশ ব্যাংক বিল। এর মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য উঠিয়ে নিতে চায় কেন্দ্রীয় ব্যাংক, যা দেয়া হবে দুর্বল ব্যাংকগুলোকে। এটি সফল হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকগুলোর তারল্য সংকটের সমাধান সহজ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বিগত 1.5 দশকে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছে ডজনখানিক ব্যাংক। এসব ব্যাংকে তারল্য সহায়তা দেয়া হলেও চাহিদা মতো অর্থ তুলতে পারছে না গ্রাহকরা। প্রতি মাসে আমার 60,000 টাকা করে দিতে হয়, কিন্তু ঘেরা দেয় 5,000, 4,000 করি, তাইলে আমি কেমনে ছেলের টাকা দিব? টাকা তো আমার এখানে প্রায় 10-12 লাখ টাকা পড়ে রয়েছে। এখন আমরা সাধারণ গ্রাহক তাদের জন্য কষ্ট বোধ করছি। আমাদের সন্তান সন্ততিদের স্কুলের বেতন দিতে পারছি না। দুর্বল ব্যাংকগুলোর নির্বাহীরা বলছেন তারল্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায় সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সবল ব্যাংক থেকে সহায়তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। রেমিটেন্সগুলো যাতে যথাযথভাবে পেমেন্ট করতে পারি, এটা একটা আমাদের অব্যাহত প্রচেষ্টা। তাহলে আমাদের ছোট ছোট কাস্টমাররা, বিশেষ করে গ্রামে গঞ্জে, তারা টাকাটা উঠাতে পারলে তারাও স্বস্তি পাবে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ বিল নামে বন্ড ছেড়েছে, যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি চুক্তি দিয়ে নয় বরং নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেবে। আমরা চাচ্ছি যে মার্কেটে তারল্য প্রবাহ আরও কিভাবে টাইটেনিং করা যায়। আমরা কিছুদিন আগে অ্যাসিওর্ড রিপো নামে একটা প্রোডাক্ট চালু করেছি, তাতে করে কিছু তারল্য মার্কেটে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে। তো এটাকে আসলে এই সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংক বিল এটা নিলাম করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। বিশ্লেষকরা বলছেন নতুন এই কৌশল কার্যকর হলে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আস্থা ফিরবে দুর্বল ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের একটা অল্টারনেটিভ, আমার মনে হয় একটা অল্টারনেটিভ সোর্স বের করেছে, যে সে এই সারপ্লাস লিকুইডিটিগুলো এই সবল ব্যাংকগুলোর কাছ থেকে কিনে নেবে, কিনে ওইটা আবার দুর্বল ব্যাংকগুলোর কাছে বিক্রি করবে। শুধু সহায়তা দিয়ে নয়, ব্যাংকগুলোর সুশাসন ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 7 বছরে দ্বিগুণ সম্পত্তির মালিক হয়েছেন যশোরের ঝিকরগাছার কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। মুক্তিযোদ্ধা কোটায় ছেলে ফখরুল হাসান এএসপি হওয়ার পরই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠে পরিবারটি। এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এবং ছেলের সহযোগিতায় নির্যাতন নিপীড়ন করে এসব সম্পদের মালিক তারা। 2017 সালের আগে কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের পৈতৃক ভিটায় একতলা বিশিষ্ট একটি বাড়ি এবং সব মিলে জমি ছিল 7 বিঘা। 37তম বিসিএসে তার ছোট ছেলে ফখরুল হাসান পুলিশ ক্যাডার হওয়ার পর বদলে যেতে থাকে ওই পরিবারের রূপ। স্থানীয়দের অভিযোগ, ছেলে পুলিশ কর্মকর্তা হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে মকবুলের পরিবার। আর বড় ছেলে ইকবাল হোসেন যশোর জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সাবেক সিবিএ নেতা হওয়ায় এলাকায় একক আধিপত্য তাদের। গত 7 বছরে ডুপ্লেক্স বাড়ি সহ গ্রাম ও শহরে 4টি বহুতল ভবন, একটি গুদাম বানিয়েছেন এএসপি ফখরুল হাসান। কিনেছেন 10 বিঘা জমি। দুদকের নজর এড়াতে সবকিছুই করেছেন মায়ের নামে। যেখানে তার বাড়ি সেখানেই প্রায় 3টা স্থাপনা হয়েছে, আর কাশীপুরে 2টা অলরেডি, একটি গোডাউন যেটা এবং বাড়ি সহ যেটা দখলকৃত বলা যায়। নাবারণে জমি আছে কিনেছে, তারপরে আপনার ওই বাগড়া আছে রাজগঞ্জে কিনেছে। এসব সম্পত্তি দখলে এলাকায় নিজস্ব বাহিনী গড়ে তোলেন ফখরুল ও তার ভাই ইকবাল। কেউ বাধা দিলে হতো নির্যাতন ও মিথ্যা মামলা। আমার গাছ ছিল হানে, সব ভাঙচুর করে এই বিল্ডিং করিয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানটা লিখে নেছে আমার স্বামীর করা ব্যবসা প্রতিষ্ঠান, মাঠে কিছু কৃষি জমি আছে ওটুকু লিখে নেছে। ওর জন্যই আমার স্বামী মারা গেছে।
টেনশন করে করে। ইতিমধ্যে এসব অনিয়মের লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের কাছে যদি কোনো অভিযোগ থাকে, আমি যেহেতু নতুন আসছি খোঁজ নিয়ে দেখব, আমাদের কাছেও কেউ যদি অভিযোগ থাকে তাহলে আমরা সেই অভিযোগটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়ে দেব। 2017 সালে সাক্ষীর অভাবে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েন মকবুল হোসেন। তবে যাচাই বাছাইতে উপস্থিত না থেকেও ছেলেদের তৎপরতায় তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমি অধিগ্রহণ জটিলতা শেষ না করেই উদ্বোধন করা হয় কুমিল্লা নোয়াখালী মহাসড়ক। মাত্র 8 কিলোমিটার সড়কের জমি অধিগ্রহণ না হওয়ায় 59 কিলোমিটার মহাসড়কের 4 লেনের সুফল পাচ্ছেন না চালক ও যাত্রীরা। যানজটে পোহাতে হচ্ছে ভোগান্তি। সড়ক বিভাগ ও জেলা প্রশাসন বলছে সংকট কাটাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ কুমিল্লার দক্ষিণাঞ্চলের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করতে 2018 সালে 2170 কোটি টাকা ব্যয় শুরু হয় কুমিল্লা নোয়াখালী মহাসড়কের 4 লেন প্রকল্পের কাজ। মেয়াদ ও অর্থ দুবার বাড়িয়ে 2023 সালের জুনে প্রকল্পটি শেষ করা হয়। তবে 59 কিলোমিটার প্রকল্পের মধ্যে 8 কিলোমিটার সড়কের 4 লেন বাস্তবায়ন না করে সেটি উদ্বোধন হয় আওয়ামী লীগ সরকারের আমলে। সড়কের 3টি স্থানের কিছু অংশের ভূমি অধিগ্রহণ নিয়ে মামলা ও নানা জটিলতায় দীর্ঘ সময় ঝুলে থাকার পর অসম্পূর্ণভাবে শেষ করা হয় প্রকল্পটি। সেই 8 কিলোমিটার এখন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওনারা এই রাস্তাটাকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, এই জন্য আমাদের এই কাজটা বন্ধ হয়ে গেছে। 8 কিলোমিটার মতন মানে 2 লাইন হয়ে রয়েছে, 4 লাইন হয় নাই। এই 2 লাইনের কারণে প্রচণ্ড জ্যাম থাকে। যদি বাগমারা মাঝখানে বাজারটা পর্যন্ত জাম সমস্যারা, এখানে সবসময় মানুষের জামে কষ্টের মধ্যে ভোগ করতেছে। মন্ত্রণালয় থেকে ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ হয়েছে জানিয়ে জটিলতা নিরসন হলে কাজ শুরু হবে জানিয়েছে সড়ক বিভাগ। অ্যাকুইজিশন হবে হলো প্রত্যাশী সংস্থার নামে, যেহেতু আমাদের ওই কেজের এগেনস্টে 77 কোটি টাকা জমা দেওয়া আছে এবং আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের আরও বেশ কয়েকটি প্রকল্প চলমান আছে। আশা করতেছি এটা একটা ভূমি মন্ত্রণালয় অচিরেই এটা অনুমোদন দিবেন। অনুমোদন দিলে আমরা প্রক্রিয়াটা শুরু করব। কুমিল্লা নোয়াখালী মহাসড়কের ভূমি অধিগ্রহণের অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা চলছে জানিয়েছে জেলা প্রশাসন। ভূমি মন্ত্রণালয়ে 6-1 অনুমোদনের জন্য ফাইলটি প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি খুব দ্রুত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলে টাকা রেডি করা আছে, আমরা অধিগ্রহণ শেষ করে রাস্তার কাজটি শেষ করতে পারব। সব জটিলতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ওই অঞ্চলের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ভাঙনে স্কুল ভবন বিলীন হওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে শরীয়তপুরের জাজিরার একটি প্রাথমিক বিদ্যালয়ে। ভবন না থাকায় কমেছে শিক্ষার্থীর উপস্থিতি। এই অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে চিন্তায় শিক্ষক, অভিভাবকরা। পূর্ব নাওডোবা ইউনিয়নের আহমেদ মাছিকান্দি এলাকায় ছিল পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙনের মুখে গত 5 অক্টোবর নদী গর্ভে বিলীন হয়ে যায় স্কুল ভবনটি। এরপর 20 অক্টোবর খোলা আকাশের নিচে চালু হয় পাঠদান। আমাদের রোজে পড়তে অনেক কষ্ট হয়, আমরা চাই আমাদের স্কুলটা যাতে তাড়াতাড়ি উঠিয়ে দেওয়া হয়। আমাদের স্কুল ঘর নাই, আমরা খোলা আকাশের নিচে পড়াশোনা করি। স্কুল ভবন না থাকায় শিক্ষার্থীদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ক্লাস করতে হচ্ছে। এতে উদ্বিগ্ন শিক্ষক, অভিভাবকরা। স্কুলটা একে 2-3 ভাঙলো, এখন সরে মনে করেন পোলাহানের লেখাপড়া অনেক কষ্ট হয়। ছাত্রছাত্রীদের নিয়ে অত্যন্ত কষ্ট করে খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীদের শ্রেণীর কার্যক্রম পরিচালনা করছি। ক্লাসরুম না থাকায় স্কুলের শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। স্কুল ভবনটি দ্রুত নির্মাণ করে দেওয়ার দাবি প্রধান শিক্ষকের। ছাত্র সংখ্যা অনেক কমে গিয়েছে, আশা করি যদি স্কুলটি আবার তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা দ্রুতই শিক্ষা কার্যক্রম শুরু করে আমরা স্বাভাবিক অবস্থায় পাঠদান করাতে পারবো। শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন স্কুল ভবনের জন্য বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ আসে তাহলে সেখানে আমাদের টিন শেড ঘর নির্মাণ করা হবে এবং সেখানে শ্রেণী পাঠদান কার্যক্রম চলবে। আর তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা শিক্ষা অফিসারকে বলে দিয়েছি যদি স্থানীয়ভাবে কোনো ব্যবস্থা করা যায়, কোনো ঘরের ব্যবস্থা করা যায়, সেখানে তারা পাঠদানের ব্যবস্থা করবে। শরীয়তপুর জেলায় গত 7 বছরে নদী ভাঙনে বিলীন হয়েছে 13টি প্রাথমিক বিদ্যালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আবহাওয়া পরিবর্তনের সাথেই বরিশালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হাসপাতালে ভর্তি বেশিরভাগই জ্বর, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। স্বাভাবিক সময়ের তুলনায় যা দ্বিগুণেরও বেশি। শীতের প্রকোপ বাড়লে রোগীর সংখ্যা বাড়বে বলে শঙ্কা চিকিৎসকদের। রোগীর চাপ সামলাতে প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বহির্বিভাগের দৃশ্য এটি। শীত বাড়ার সাথে সাথেই আশপাশের বিভিন্ন জেলা থেকে ভিড় করছেন রোগীরা। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৬০ জন রোগী, যাদের বেশিরভাগই শিশু। হাসপাতালে শিশু ওয়ার্ডে ৪৮ শয্যার বিপরীতে ভর্তি প্রায় ৩০০ শিশু, যাদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাই বেশি। খাওয়াইছি, জ্বর কমে নাই, তারপরে শেরেবাংলায় আনছি, আনার পরে নিউমোনিয়া ধরা পড়ছে। বাবুর আগে ঠান্ডা ছিল, ঠান্ডা হওয়ার পরে নিউমোনিয়া ধরা পড়ছে। ডাক্তার দেখানোর পরে তারপর থেকে গ্যাস দেওয়ার পর থেকে বুকের মাঝখান দিয়ে ঠালা পড়ে গেছে। শীতের প্রকোপ বাড়লে রোগীর চাপ আরও বাড়ার শঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। ঠান্ডাজনিত রোগ বা অন্যান্য সব রোগী আসে, তবে আমরা প্রস্তুত আছি। আমরা তো গত প্রায় ৫৫ বছরের চিকিৎসা দিয়ে যাচ্ছি। এবছরও আমাদের এরকম কোনো যদি রোগী আসে বা বেশি প্রকোপ হয়, আমরা আমাদের চিকিৎসা দেবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসকরা। শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে সংক্রমণ কমবে বলে ধারণা তাদের। মায়ের অসচেতনতা বা দেখা যাচ্ছে যে অনেকগুলো যে ঠান্ডাজনিত কারণ, যেমন বাইরে কেনা দুধ যদি খাওয়ায় বা কাউস মিল্ক যেটা বলি, এসবের জন্য অ্যালার্জি বেশি থাকে। এই নানান দিকের কারণে দেখা যাচ্ছে যে এখনকার সিজনে অন্যান্য রোগীর তুলনায় এই ঠান্ডাজনিত এবং নিউমোনিয়া জনিত রোগীগুলো একটু আমাদের এখানে বেশি আসতেছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের বহির্বিভাগে দায়িত্ব পালন করছেন ৫ জন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। আল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল।